হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছে তোমাদের গৌরব স্যার একটা নতুন সাবজেক্ট নিয়ে। পড়বো গৌরব স্যারের সাথে, মজার সাথে পড়বো। কারণ গৌরব স্যারের সাথে পড়া হয় মজার। সবাই মিলে পড়বো গৌরব স্যারের সাথে, মজার সাথে। সায়েন্সের একটা নতুন নতুন চ্যাপ্টার গৌরব স্যার নিয়ে আসে তোমাদের জন্য। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, আর কমেন্টে জানাও সায়েন্সের কোন সাবজেক্টটা, কোন চ্যাপ্টারটা বোঝালে তোমাদের ভালো হয়। অবশ্যই কমেন্টে জানাবে। আর জানাবে যে সায়েন্সের কোন সাবজেক্ট, কোন চ্যাপ্টারটা পড়ালে তোমাদের ভালো হয়, বা কোনো কিছু বুঝতে না পারলে বলবে, তাহলে আমি তার সলিউশন ভিডিও বানিয়ে দেবো। আশা করি তোমরা সবাই ভালো আছো বাচ্চারা। আজকে আমরা শুরু করব সায়েন্সের একটা নতুন চ্যাপ্টার, যার নাম হচ্ছে ওয়াটার, জল। এটা আইসিএসসি বোর্ডের একটা চ্যাপ্টার, ক্লাস সিক্সের আইসিএসসি বোর্ডের একটা চ্যাপ্টার। এর নাম হচ্ছে ওয়াটার বা জল। ওকে, তো জল কি? জল আমরা সবাই জানি, হঠাৎ করে খাই জল। এই জল আমাদের জীবনে প্রচন্ড ইম্পর্টেন্ট। কেন? আমাদের বডির 70%ই জল। আমাদের বডি, হিউম্যান বডির 70%ই জল। নেচারে যদি আমি পৃথিবীতে বলি, পুরো পৃথিবীতেও জলের পার্সেন্টেজ প্রচুর বেশি। কত কত জলের পার্সেন্ট? পৃথিবীতে 97%ই জল। টোটাল পৃথিবীর 3 ভাগ জল, বলে না 3 ভাগ জল 1 ভাগ স্থল। 3 ভাগ জল 1 ভাগ স্থল, মানে 70%ই জল, আর 30% মাত্র ল্যান্ড। পৃথিবীর পুরো ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে 3 ভাগই জল, 1 ভাগ মাত্র স্থল, মানে 1 পার্ট ল্যান্ড আর 3 পার্ট অফ ওয়াটার। এই 70%ই পৃথিবীতে জল, আর মাত্র 1 মানে 30% হচ্ছে ল্যান্ড। তাই পৃথিবীতে জল এত আছে। তাও লোকে বলে জলের অভাব, জলের অভাব কেন জানো? জলের অভাব এই জন্য, কারণ ওই যে টোটাল জলটা 70% জলটা, ওর মধ্যে থেকে তার ওই 70%-এর 97%ই হচ্ছে সমুদ্রের জল, মহাসমুদ্রের জল, মানে নোনা জল। ওটা খাওয়া যাবে না। মাত্র 3% জল, 3% জলই খাওয়ার যোগ্য বা ড্রিঙ্কিং ওয়াটার। এই জন্যই জলের অভাব। বলে জলের অভাব কেন বলে? বিকজ জলের অভাব এই জন্যই, কারণ জল প্রচুর আছে পৃথিবীতে, ওয়ার্ল্ডে প্রচুর জল আছে। কিন্তু মাত্র ওয়ার্ল্ডের জল, মানে 70% যে জল আছে পৃথিবীতে, 30% তো ল্যান্ড, ওই 70%-এর 97%ই হচ্ছে সমুদ্রের জল, মানে নোনা জলটা খাওয়া যাবে না। খাওয়া যাবে কোন জলটা? মাত্র 3% জল, যেটা বরফ গোলা জল, যেটা পোলার রিজিয়নে আছে, বরফ গলা জল, বা গ্লেশিয়ারে আছে, গ্লেশিয়ার যেখানে বরফ গলে গলে জল বেরোয় না, নদী জন্মায়, তো সেইখানে যে জলটা আছে ওইটাকেই মানুষ খেতে পারবে, বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এই জলগুলো খেতে পারবে। তার মাত্র 3% জলই মানুষ খেতে পারে, ড্রিঙ্কিং ওয়াটার। বাকি কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার নেই। এত জল আছে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার নয়, কিন্তু ওটা ওটা খারাপ জল, মানে পলিউটেড। এইবারে আমরা আসবো যে কোন জলটা আমরা খেতে পারবো। বললাম মাউন্টেন থেকে, পাহাড় থেকে যেটা নেমে আসছে, গ্লেশিয়ার গলা জল, মানে বরফ গলা জল, এই জলটা আমরা খেতে পারবো, ওটা হেলদি। ওকে, এইবারে আসবো জলটা আমরা কোত্থেকে পাই, সোর্স অফ ওয়াটার পড়বো। কি কি সোর্স অফ ওয়াটার আছে? প্রথম সোর্স অফ ওয়াটার হচ্ছে বৃষ্টির জল। আকাশ থেকে বৃষ্টি পড়ছে, সে বৃষ্টির জলটা নদীতে পড়ছে, পুকুরে পড়ছে, লেকে পড়ছে, ঝিলে পড়ছে। এইভাবে বৃষ্টির জলটা আমরা দেখতে পাই। তাই প্রথম সোর্স অফ ওয়াটার কি? রেন, বৃষ্টি থেকে যে জলটা পড়ছে, রিমঝিম বৃষ্টি, ঠিক আছে? রেন ওয়াটার হচ্ছে ফার্স্ট সোর্স অফ ওয়াটার, মেইন সোর্স অফ ওয়াটার, রেন, বৃষ্টির জল। ওকে, সেকেন্ড কি আছে? সেকেন্ড হচ্ছে আমাদের যে ওয়াটার বডিজগুলো দেখতে পাই, মানে সেকেন্ড হচ্ছে পুকুর, পন্ড, লেক, রিভার, ক্যানেল, এগুলো নদীর জল, পুকুরের জল, খালের জল, বিলের জল, লেকের জল, এই যে জলগুলো আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে সেকেন্ড সোর্স অফ ওয়াটার। ফার্স্ট সোর্স অফ ওয়াটার রেন, বৃষ্টির জল। সেকেন্ড জানলাম হচ্ছে সারফেস ওয়াটার বলে, ওটাকে সারফেস ওয়াটার না, হবে ওটাকে ওয়াটার বডিজ বলে। ওয়াটার বডিজ হচ্ছে ধরুন লেকের জল, পুকুরের জল, নদীর জল, খালের জল, বিলের জল, এই যে পুকুরের জল, এই যে জল ওয়াটারগুলো, এগুলোকে বলে ওয়াটার বডিজ। নদী, রিভার, এগুলো হচ্ছে সব ওয়াটার বডিজ। তাহলে ওয়াটার বডিজ থেকে যে জলটা পাই, এটা একটা সোর্স অফ ওয়াটার। আর একটা হচ্ছে রেন ইজ এ সোর্স অফ ওয়াটার, দুটো জানলাম। 3 নম্বর হচ্ছে, এবার এই যে দুটো জল বললাম, এই দুটো জলকেই বলা হয় সারফেস ওয়াটার। সারফেস ওয়াটার সবই, ওই রেন থেকে বৃষ্টি হয়ে যে জলটা পড়ছে তো নিচেই পড়ছে রে বাবু, সারফেসেই তো পড়ছে, তাহলে এটাও সারফেস ওয়াটারের মধ্যে আসছে। আবার রিভার, পন্ড, লেক, এরা যে এদের যে জলগুলো আছে, লেক, তারপর রিভার্স, তারপরে পন্ডস, পুকুর, এই যে জলগুলো পড়ছে, এগুলো হচ্ছে সারফেস ওয়াটার। আবার বৃষ্টির যে জলটা, ওটাও সারফেস ওয়াটার, দুটোকেই বলে সারফেস ওয়াটার। তাহলে সারফেস ওয়াটারের মধ্যে দুটো ভাগ জানলাম, একটা রেন ওয়াটার মানে বৃষ্টির জল,
আর একটা জানলাম কি পুকুর, পুকুরের জল, নদীর জল, লেকের জল, খালের জল, বিলের জল, এগুলি। এইবার আসবো আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার, মানে মাটির তলার জল। মাটির তলায়, মাটি ল্যান্ডের তলায় জল আছে, ল্যান্ডের তলায় জল, অনেক তলায় জল আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার বলে ওটাকে, বলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, মাটির তলার জল, একদম আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এটা কি করে, এটা বৃষ্টির যে জলটা উপরে পড়ে না, বৃষ্টির জল যে পড়লো, ওটা যেগুলো নদীতে পুকুরে গেল, রিভারে গেল, ওগুলো তো গেল, কিন্তু মাটিতে যেটা ল্যান্ডে জলটা পড়লো, ওটা চুয়ে 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 মাটির পুরো ভিতরে চলে গেল, পুরো ভিতরে চলে গেল, নিচে গিয়ে জমা হলো, ওটাকে বলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। আবার বলছি, বৃষ্টি থেকে উপরে যে জলগুলো পড়ছে, বৃষ্টির জলগুলো যে পড়ছে, ওগুলো যখন পন্ডে পড়ছে তো পন্ডে রয়ে যাচ্ছে, লেকে পড়লে লেকে রয়ে যাচ্ছে, রিভারে পড়লে রিভারে রয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো ল্যান্ডে পড়ছে, মাটিতে পড়ছে, ওই জলগুলো চুয়ে 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 মাটিতে একদম তলায় চলে যাচ্ছে, গিয়ে আন্ডারগ্রাউন্ডে গিয়ে জমা হচ্ছে, একে বলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। ওকে, এইবারে আমরা বুঝবো ওয়াটার এজ এ সলভেন্ট, ইউনিভার্সাল সলভেন্ট। এটা কি, সলভেন্টটা কি, হঠাৎ করে সলভেন্ট আবার কি? সলভেন্ট হচ্ছে যখন জল একটা এমন জিনিস যার মধ্যে সবকিছু গোলা যায়, সাবান গোলা যায়, চিনি গোলা যায়, নুন গোলা যায়, কি করে শরবত গোলা যায়, রাস্তা গুলে দিই, বনবিটা গুলে দিই, হরলিক্স গুলে দিই, জলের মধ্যে সবগুলি কেন? কারণ ওয়াটার ইজ আ ইউনিভার্সাল সলভেন্ট, মানে জল এর মধ্যে সবকিছু খুব ইজিলি ভাবে গুলে দেওয়া যায়। নিশ্চয়ই সবকিছু না, কিছু কিছু জিনিস, কিন্তু বেশিরভাগই জিনিস, নট কিছু কিছু জিনিস, বেশিরভাগই জিনিস জল দিয়ে গুলে দেওয়া যায়, তাই জলকে বলে ইউনিভার্সাল সলভেন্ট। ক্লিয়ার? এক্সাম্পল বললাম কি, জলের মধ্যে চিনি নাও, 1 চামচ চিনি নিয়ে গুলে নাও, গুলে যাবে। 1 চামচ নুন নিয়ে গুলে দাও, গুলে যাবে। 1 চামচ রাস্তা নিয়ে গুলে দাও, গুলে যাবে। তাহলে জলের মধ্যে সবকিছু ইজিলি ভাবে গুলে দেওয়া যায়, বা গুলে দেওয়া যায়, তাকে বলে হচ্ছে ইউনিভার্সাল সলভেন্ট, তাই এর নাম হচ্ছে ইউনিভার্সাল সলভেন্ট। জলের মধ্যে নুন গুলতে পারি, চিনি গুলতে পারি, রাসনা গুলতে পারি, বনবিটা গুলতে পারি, সব কিছু গুলতে পারি, এই জন্য বলে হচ্ছে জলকে ইউনিভার্সাল সলভেন্ট। এবারে আসবো হচ্ছে সলিউশনটা কি। সলিউশন মানে হচ্ছে ওই জলের মধ্যে যখন কোনো কিছু গুলে দিলাম, যে জিনিসটা তৈরি হলো, ওটাকেই বলে সলিউশন। কি বললাম? ধরো জলের মধ্যে নুন গুলে দিলাম, তাহলে তৈরি হলো কি, নুন আর জলের একটা সলিউশন, সল্ট ওয়াটার সলিউশন। তো জলের মধ্যে চিনি গুলে দিলাম, তাহলে সুগার ওয়াটারের সলিউশন তৈরি হলো একটা। সলিউশন হচ্ছে যখন জলের মধ্যে কোনো একটা মিশিয়ে যে মিশ্রণ তৈরি হলো, মিশ্রণ, ওটাকেই বলে সলিউশন। সেটা হতে পারে জলের সাথে নুন গুলে দিলাম, তা হতে পারে জলের মধ্যে সাবান গুলে দিলাম, পুরো সাবানটা গুলে দিলাম, ওটাও একটা মিশ্রণ, ওটাও একটা মিক্সচার। তাহলে সলিউশন হচ্ছে জলের সাথে যখন কিছু কিছু মিশিয়ে পুরো গুলে যাবে, সেটাকেই বলে হচ্ছে সলিউশন। সেটা জলের হতে পারে, জলের সাথে নুনের হতে পারে, জলের সাথে চিনির হতে পারে। ওকে, এবারে আসবো আমরা সলিউশন কি জানতে পারলাম। সলিউশন ইজ আ হোমোজেনিয়াস মিক্সচার অফ আ সলিউট অ্যান্ড সলভেন্ট। ডেফিনেশনটা জানো, মিক্সচার, সলিউশন ইজ আ মিক্সচার অফ, সলিউশন ইজ আ মিক্সচার অফ দ্য হোমোজেনিয়াস মিক্সচার অফ আ সলিউট অ্যান্ড সলভেন্ট। সলিউটটা কি, এটা নতুন একটা জিনিস দেখলাম, সলিউট। সলিউটটা কি? সলিউট হচ্ছে যে জিনিসটা গুলবো জলের মধ্যে, দুটো টার্ম, সলিউট, সলিউট আর সলভেন্ট, দুটো টার্ম, একটা সলিউট একটা সলভেন্ট। সলিউট হচ্ছে যে জিনিসটা গুলবো জলের মধ্যে, আর যেটার মধ্যে গুলবো ওটা হচ্ছে সলভেন্ট। যেমন জলের মধ্যে নুন গুলছি, জলের মধ্যে চিনি গুলছি, তাহলে যেটার মধ্যে গুলছি সেটা হচ্ছে সলভেন্ট, আর যেটা গুলছি মানে নুন গুলছি, নুনটা তাহলে সলিউট, যদি চিনি গুলি চিনিটা সলিউট, যদি বনবিটাটা গুলি বনবিটাটা সলিউট, যদি কমপ্ল্যান গুলি কমপ্ল্যানটা সলিউট। তাহলে যে জিনিসটা গুলবো, মিক্স করবো, সেটা হচ্ছে সলিউট, আর যেটা মধ্যে মানে জলের মধ্যে গুলছি তাহলে ওটা হচ্ছে সলভেন্ট। হয়ে গেল। আর মিক্স হয়ে কি তৈরি হলো, যখন গোলা হয়ে গেল ওটা তৈরি হলো কি, সলিউশন। তাহলে বুঝতে পারলে, সলিউট এদিক দিয়ে এলো, সলভেন্ট এদিক দিয়ে এলো, এসে খিচুড়ি হলো, যখন মিক্স হয়ে গেল ওটাকে বলে সলিউশন। আচ্ছা, এইবারে আমরা চলে আসবো ওয়াটারে তো সবকিছু বলা যায়, তাই ওয়াটারকে ইউনিভার্সাল সলভেন্ট বলে। আমি নুনের এক্সাম্পল দিলাম, চিনির এক্সাম্পল দিলাম, কমপ্লেনের এক্সাম্পল দিলাম, বনবিটের এক্সাম্পল দিলাম। এইবারে আমরা জানবো যে সলিউশনের, এই জলের জলের সলিউবিলিটিটা কি, আর সলিউবিলিটিটা কি বাড়ানো সম্ভব? সলিউবিলিটি, সলিউবিলিটিটা কি? সলিউবিলিটি মানে হচ্ছে 1 গ্লাস জলের মধ্যে, ধরো আমি 1 চামচ চিনি দিলাম, গুলে দিলাম, পুরো ভালো করে গুলে দিলাম, আবার 1 চামচ চিনি দিলাম, ওটাও ভালো করে গুলিয়ে দিলাম, চামচ দিয়ে ভালো করে গুলিয়ে দিলাম। এইভাবে 1 চামচ 2 চামচ 3 চামচ করার পরে দেখে 4 চামচের বেলা যখন 4 চামচ চিনি দিয়ে গুলতে গেলাম আর গুলছে না, চিনিটা তলায় পড়ে রয়েছে, তার মানে জলের সলিউবিলিটি পার হয়ে গেছে। একটা জিনিস জলের মধ্যে ধরো যতখানি চিনি পুরোপুরি গুলে যাবে, মানে দেখা যাবে না, ইনভিজিবল হয়ে যাবে, ওটাই হচ্ছে ওর সলিউবিলিটি। যখন পুরোপুরি আর গুলছে না, তলায় চিনি পড়ে যাচ্ছে, পড়ে থাকছে, বা নুন পড়ে থাকছে, তখন জলটার সলিউবিলিটি পার হয়ে গেছে। তাহলে সলিউবিলিটি হচ্ছে ওই জল গোলার ক্ষমতাটা, ওটাই হচ্ছে সলিউবিলিটি। ওকে, এইবারে আসবো আমরা
সলিউবল, সলিউবিলিটি কি? সলিউবল হচ্ছে যতক্ষণ জলটা গুলে যাচ্ছে, জলের মধ্যে নুন গুলে যাচ্ছে, চিনি গুলে যাচ্ছে, ওটা হচ্ছে সলিউবল আছে, মানে ওর মধ্যে গুলছে। যত সলভেন্ট অ্যাড করি না কেন, সলভেন্ট বলছি, যত সলিউট অ্যাড করি না কেন ওটা গুলে যাচ্ছে, তাহলে ওটা সলিউবল। যখন আর গুলবে না তখন হয়ে গেল, যে জিনিসটা এবার সলিউবল আর ইনসলিউবল জানবো, তো যখন এটা গুলবে না তখন তবে সলিউবিলিটি শেষ, ওর সলিউবিলিটিটা ওভার হয়ে গেছে। এটা আমরা আরো ডিটেলসে জানবো। আগে বুঝিয়ে নিই সলিউবল কি আর ইনসলিউবল কি, নাহলে বুঝতে সুবিধা হবে। কারণ আমি বারবার নুন আর চিনি এক্সাম্পল দিচ্ছি কেন, আমি তো বলতে পারি চকের গুঁড়ো, আমি বলতে পারি কাঠের গুঁড়ো, আমি বলতে পারি লোহার গুঁড়ো, কিন্তু এগুলো কি জলে গুলবে? এগুলো গুলবে না জলে। এই জন্য জানতে হবে সলিউবল আর ইনসলিউবল সাবস্টেন্সগুলো। সলিউবল মানে হচ্ছে যেটা জলে গুলে যায় ওটা সলিউবল সাবস্টেন্স, আর যেটা জলে গলে না ওটা ইনসলিউবল সাবস্টেন্স। যেমন চকের গুঁড়ো, যেমন কাঠের গুঁড়ো, যেমন লোহার গুঁড়ো, এগুলো জলে গুলবে না, এগুলো হচ্ছে ইনসলিউবল সাবস্টেন্স। এটা কি জলের মধ্যে ঘন্টা ধরে নাড়াই তাও কিছু হবে না, গুলবে না, কারণ এগুলো ইনসলিউবল সাবস্টেন্স, এগুলো জলে গলে না। আর সলিউবল সাবস্টেন্স হচ্ছে নুন, চিনি, কমপ্ল্যান, বনবিটা, এগুলো জলে গুলে যাচ্ছে, তাহলে এগুলো সলিউবল সাবস্টেন্স। সলিউবল সাবস্টেন্স, ইনসলিউবল সাবস্টেন্স আলাদা হয়, সব কিন্তু জলে গলে না। যেগুলো জলে গলে না ওগুলো ইনসলিউবল সাবস্টেন্স, যেটা জলে গলে ওটা সলিউবল সাবস্টেন্স। এইবার এই যে গোলার যে প্রসেসটা বলছে এটাও জানবো যে কিভাবে গোলা সম্ভব। আমি তোমায় খালি বলছিলাম যে চামচ দিয়ে গোলা, শুধু ওইভাবে গোলা হয় না, আরো কিভাবে গোলা হতে পারে। এই যেমন ধরো গরম করে, ধরো জল আছে, জলের মধ্যে 1 চামচ চিনি দিলাম, গুললাম, গুলে গেল। 2 চামচ দিলাম, গুললাম, গুলে গেল। 3 চামচ যে দিতে গেলাম তখন আর গুলছে না, একটু চিনি পড়ে যাচ্ছে। আবার 4 চামচ দিলাম, তাও আরো চিনি পড়ে যাচ্ছে, তখন যতই গুলি না কেন আর গুলছে না। তখন যদি আমরা জলটাকে গরম করি, হিটে মানে গ্যাসে নিয়ে গিয়ে জলটাকে যদি গরম করি, তাহলে কিন্তু চিনিটা গুলে যাবে, পুরো গুলে যাবে। তাহলে হিটের মাধ্যমে সলিউবিলিটি বাড়ানো সম্ভব, এটা আমরা জানলাম। একটা জানলাম চামচ দিয়ে নাড়িয়ে, এটাকে স্টায়ারিং বলে, টেকনিক STIRRING, স্টায়ারিং, মানে চামচ দিয়ে গুলে গুলে। 2 নম্বর জানলাম কি? 2 নম্বর জানলাম হচ্ছে হিট দিয়ে জলটাকে গরম করলে পুরো চিনিটাই কিন্তু ওর মধ্যে গুলে যাবে, তাহলে হিটিং, এটা জানলাম। 3 নম্বর হচ্ছে সাইজ অফ দ্য সলিড পার্টিকেল, এটার উপর ডিপেন্ড করে সাইজ অফ দ্য সলিড পার্টিকেলস, মানে কোনোটা বড় দানার জিনিস যদি আমরা গুলি সেটা গুলতে অনেক সময় লাগবে বা গুলবেই না হয়তো, কিন্তু ছোট দানার জিনিস ইজিলি গুলে যাবে। যেমন নুন, চিনি, একজন এক্সাম্পল দিচ্ছিলাম, নুনের দানা খুব ছোট ছোট হয়, চিনির দানা যদি ছোট ছোট হয় তাহলে ইজিলি গুলে যাবে। কিন্তু বড় দানার চিনি যেগুলো হয় ওগুলো যদি গুলতে যায় অনেক টাইম লেগে যাবে বা গুলবেই না হয়তো। গুলবে গুলবে অবশ্যই সলিউবল, তো গুলবে তো বটেই, কিন্তু ইজিলি গুলবে না, অনেকটা টাইম লাগবে, অনেকক্ষণ ধরে নাড়াতে হবে বা জলটা গরম করতে হবে, তবে বড় দানার চিনিগুলো গুলবে, নাহলে কিন্তু গুলবে না। কিন্তু নুন, ছোট দানার চিনি, ওগুলো ইজিলি চামচ দিয়ে নাড়লেই গুলে যাবে। তাহলে সলিউবল আর ইনসলিউবিলিটি যে নির্ভর করছে কতগুলো ফ্যাক্টরের উপর। একটা বললাম ওই চামচ দিয়ে গোলা, 2 নম্বর বললাম হিটিং, তাপ দেওয়া, 3 নম্বর বললাম ওই সাইজ অফ দ্য সলিড পার্টিকেল, ওটা কত বড় জিনিস আমি গুলছি তার উপর ডিপেন্ড করছে। এইবারে হচ্ছে স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড সলিউশন। এই জায়গাটা আমি বলছিলাম অলরেডি, বলতে বলতে আমরা এদিকে চলে এলাম। এটা হচ্ছে যতক্ষণ এই বললাম চিনি গুলছি, 1 চামচ গুললাম গুলে গেল, 2 চামচ গুললাম গুলে গেল, 3 চামচ গুললাম তাও গুলে গেল, কিন্তু একটা নর্মাল টেম্পারেচারে যখন চিনি দিচ্ছি কিন্তু আর গুলছে না, তলায় পড়ে যাচ্ছে, চিনিটা পুরো পড়ে থাকছে, গুলছে না, বা নুনটা দিচ্ছি নুনটা গুলছে না, পড়ে থাকছে, তখন জলের স্যাচুরেটেড পয়েন্ট তার মানে পার করে গেছে। স্যাচুরেটেড মানে হচ্ছে যতখানি ওর মধ্যে গোলা সম্ভব, ওটাই হচ্ছে স্যাচুরেটেড পয়েন্ট। আর আনস্যাচুরেটেড মানে যতক্ষণ গুলে যাচ্ছে, 1 চামচ দিলাম গুলে গেল, তাহলে আনস্যাচুরেটেড সলিউশন হয়ে যাচ্ছে, আবার 1 চামচ দিলাম তাও গুলে গেল, তাহলেও আনস্যাচুরেটেড হয়ে যাচ্ছে সলিউশনটা। যখন আর গুলবে না তার মানে স্যাচুরেটেড হয়ে গেছে। যতক্ষণ গুলে গেল লাস্ট আনস্যাচুরেটেড, যতক্ষণ গুলছে, 1 চামচ দিলাম গুলে গেল, 2 চামচ দিলাম গুলে গেল, তাহলে আনস্যাচুরেটেড আছে, ওই জন্য গুলছে। যেই গোলা বন্ধ করে দিল আর যতই নাড়াই আর গুলছে না, তার মানে এটা আনস্যাচুরেটেড পয়েন্টে চলে এসছে। স্যাচুরেটেড পয়েন্টের পরে যতই তুমি সলিউট অ্যাড করো না কেন ওটা কিন্তু গুলবে না, তার মানে ওর স্যাচুরেটেড পয়েন্ট পার করে গেছে। তো স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ব্যাপারটা কি? যতক্ষণ গুলে যাচ্ছে চামচের মানে 1 গ্লাস জলের মধ্যে যতক্ষণ চিনিটা বা নুনটা গুলে যাচ্ছে ততক্ষণ আনস্যাচুরেটেড আছে, তাই জলটার মধ্যে গুলে যাচ্ছে। যেই আর গুলছে না, তলায় থিতিয়ে পড়ে যাচ্ছে, চিনিটা বা নুনটা তলায় পড়ে যাচ্ছে, পড়ে থাকছে, আর নাহলেও গুলছে না, তার মানে স্যাচুরেটেড পয়েন্টে চলে এসছে, আর গুলবে না, এর থেকে বেশি আর ওই জলের চিনিটার মধ্যে, ওই জলটার মধ্যে চিনিটা আর গুলবে না, ওটা পড়েই রইবে নিচে, এটাকেই বলে স্যাচুরেটেড। তো স্যাচুরেটেড সলিউশন হয়ে গেছে, তাই জন্য জলটার নিচে চিনিটা পড়ে আছে। আর আনস্যাচুরেটেড থাকলে গুলেই যাবে, যতক্ষণ আনস্যাচুরেটেড থাকবে ততক্ষণ গুলতে থাকবে, যেই স্যাচুরেটেড পয়েন্টে টাচ করে যাবে আর গুলবে না, তখন তলায় পড়ে থাকবে, চিনি হোক নুন হোক যাই হোক না কেন। এইবারে এই যে স্যাচুরেশনের কথা বললাম, এই যে স্যাচুরেশনের কথা বললাম,
এই স্যাচুরেশন একটা নির্ধারিত মাপ আছে, মানে স্যাচুরেশনটা যেগুলো না 3-4টা টেকনিকের স্যাচুরেশন সলিবিলিটি বাড়িয়ে দেওয়া সম্ভব হিট দিয়ে, তা তো ঠিকঠাক মাপ করা যাবে না। মানে স্যাচুরেশন পয়েন্টটা আমি কি করে মাপবো বা মেজার করবো কি করে? যদি আমরা ধরো 1 চামচ চিনি দিলাম গুলে গেল, 2 চামচ দিলাম গুলে গেল, 3 চামচ দিলাম গুলছে না, আমি কি করলাম জলটাকে ফুটিয়ে নিলাম, একটু গরম করে নিলাম, তাহলে চিনিটা গুলে গেল, তাহলে তো বলবে যে স্যাচুরেটেড পয়েন্ট চেঞ্জ হয়ে গেল। ওই জন্য সবসময় স্যাচুরেটেড পয়েন্ট যখন মাপা হয়, মেজার করা হয়, একটা ফিক্সড টেম্পারেচারে মাপা হয়। ফিক্সড টেম্পারেচার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় মাপা হয়। যেমন এক্সাম্পল বলি, যেমন কমন সল্ট মানে সাধারণ নুন, এটা 100 গ্রাম অফ ওয়াটারে, 100 গ্রাম জলে এটা 36 গ্রাম 36 গ্রাম চিনি গুলে যাবে, নুন গুলে যাবে। 100 গ্রাম জল, একটা গ্লাসের মধ্যে 100 গ্রামস জল নিলাম, 100 গ্রাম জল নিলাম, নিয়ে ওর মধ্যে 36 গ্রাম মানে 36 গ্রাম নুন গুলতে পারবো, তার চেয়ে বেশি গুলতে পারবো না, এটাই ওর স্যাচুরেটেড পয়েন্ট। ওরম ভাবি এই 100 গ্রাম জলেই যদি আমি কপার সালফেট নিই 37 গ্রাম অবধি আমি গুলতে পারবো, তার চেয়ে বেশি আর গুলতে পারবো না, তার চেয়ে বেশি গুললে তলায় পড়ে যাবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটারও সেম ব্যাপার, এটাও 37 গ্রাম, এটা 37 গ্রাম, আর কপার সালফাইড, কপার যেটা সালফেট আছে ওটা 32 গ্রাম। আমি আবার বলছি, সাধারণ জলে, সাধারণ এক গ্লাস জলে 20 ডিগ্রি টেম্পারেচারটা খেয়াল রাখতে, আমি বললাম কি ফিক্সড টেম্পারেচার, মানে 20 ডিগ্রি টেম্পারেচার যদি থাকে, নর্মাল টেম্পারেচার 20 ডিগ্রি টেম্পারেচার যদি থাকে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি থাকে এক গ্লাস জলের মধ্যে, 36 গ্রাম 36 গ্রাম চিনি কিন্তু গুলে যাবে এক গ্লাস 100 গ্রাম জলে। এক গ্লাস না, গ্লাসের মধ্যে যদি 100 গ্রাম জল ধরে, 100 গ্রাম জলে 36 গ্রাম চিনি গুলে যাবে, 36 গ্রাম অফ সল্ট নুন গুলে যাবে যদি 100 গ্রামস অফ ওয়াটার থাকে ইন 20 ডিগ্রি টেম্পারেচার, তার মানে ওর স্যাচুরেশন পয়েন্ট ওইটা। এইবারে যদি আমি ওর জায়গায় অ্যামোনিয়াম ক্লোরাইড নিই, অ্যামোনিয়াম ক্লোরাইড যদি নিই, ওই 100 গ্রামস অফ জলের মধ্যে যদি গুলতে যাই 37 গ্রাম অবধি গুলে যাবে। আর যদি কপার সালফেট নিই, ওটা কিন্তু 32 গ্রাম অবধি গুলে যাবে, তার চেয়ে বেশি গুলবে না, এবং সব ফিক্সড টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এই তিনটে বলছি। এইভাবে স্যাচুরেটেড পয়েন্টটাকে মেজার করা হয়, কারণ ফিক্সড টেম্পারেচার না ধরলে ওটা মাপ হবে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হয়ে যাবে। একটা ফিক্সড টেম্পারেচার নিলে তবেই গিয়ে ওটা ঠিকঠাক থাকবে। 20 ডিগ্রি সেন্টিগ্রেডটা ফিক্স করে নিলাম, এবার জল নিলাম, একবার জলের সাথে নুন নিলাম, একবার অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম, আর একবার নিলাম কপার সালফেট নিলাম। এইবার মাপা যাচ্ছে যে 100 গ্রাম জল 20 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হচ্ছে, একবার ইয়েতে গুলে যাচ্ছে, একবার তোমার 36 গ্রাম গুলে যাচ্ছে, কিসে 36 গ্রাম গুলে যাচ্ছে নর্মাল নুন কমন সল্টটা, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে 37 গ্রাম গুলে যাচ্ছে, আর কপার সালফেট 32 গ্রাম অবধি মাত্র গুলছে। এটাই হচ্ছে ওর স্যাচুরেশন পয়েন্ট বা সলিউবিলিটি পয়েন্ট। সলিউবিলিটি এর চেয়ে বেশি আর সলিউবল হবে না ওর মধ্যে, 20 ডিগ্রি টেম্পারেচার 100 গ্রাম জল এর চেয়ে বেশি সলিউবল হবে না, তার মানে স্যাচুরেশন পয়েন্টে চলে এসেছে, স্যাচুরেটেড পয়েন্টে চলে এসেছে। এইবারে আসছে সাধারণ আমাদের জীবনে ওয়াটার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। জানি আমরা জল না খেলে আমরা বেঁচেই থাকতে পারবো না, কেন আমাদের বডির কি 70% জল, আমাদের হিউম্যান বডিরও 70% জল, যদি আমরা জল না খাই আমরা বেঁচে থাকতে পারবো না। আমরা শুধু না, অ্যানিমালসেরও সেম, প্লান্টেরও জল লাগে, প্লান্টও জল ছাড়া বাঁচতে পারবে না, প্লান্টেরও জল লাগে। তাহলে বুঝতেই পারছি সব লিভিং বিংস যা আছে, ক্রিয়েচার যারা আছে, সবারই জল দরকার। তো ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সার্ভাইভ ইন দ্য ওয়াটার, জল থেকেই আমরা বেঁচে আছি, 1 নম্বর। 2 নম্বর, যখন জলটা যে আমরা খাই, জল খেই বলেই আমাদের বডিতে খাবার দিই, ওই ফুডটাকে অ্যাবজর্ব করে জল, এবং রক্তের ফ্লুইডিটি জলই মেনটেন করে, মানে রক্ত যে লিকুইড থাকে না, জল যারা বেশি খায় তাদের রক্ত ভালো লিকুইড ফ্লোতে ভালো করতে পুরো উপর থেকে নিচে অব্দি যায়, আর যারা জল কম খায় রক্তটাকে আস্তে আস্তে জমে যায়। ওই জন্য বলে জল, ডাক্তারবাবুরা বলে জল বেশি করে খাও, কারণ জল আমাদের বডিকে ব্লাডটাকে লিকুইডিটিও মেনটেন করে, প্লাস আমাদের বডিতে পুরো খাবারটাকে সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে, লিকুইডিটি আছে বলেই সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, ময়লা, শরীরের যে ময়লাগুলো ইউরিনের আকারে বা টয়লেটের আকারে বার করে দিচ্ছে কি করে, ইউরিনের আকারে বা ঘামের আকারে যে ঘাম হয় ঘামের আকারে কি করে বার করে দিচ্ছে, ওয়াটারই বার করে দিচ্ছে। ওয়াটার যদি ইনটেক না করি তাহলে কিন্তু ঘাম বেরোবে না। তাই ওয়াটার আমাদের বডির যে ময়লাগুলো, ওয়েস্টগুলো, ওগুলো ইউরিনের আকারে বা ঘামের আকারে, সোয়েটের আকারে বার করে দিচ্ছে। তার কত ইম্পর্টেন্ট জল। জল আমাদের খাবারটাকে সারা বডিতে অ্যাবজর্ব করতে সাহায্য করছে, এত হেল্প করছে ওয়াটার। এবারে ওয়াটার আমাদের বডিতে টেম্পারেচারটা রেগুলেট করে, কারণ আমাদের বডিতে যদি রক্তটা চারিদিক থেকে উপর থেকে নিচে অব্দি আপ ডাউন যে করছে, এবং ওটা জল খাচ্ছি বলেই রক্তটা লিকুইড থাকছে, ফ্লুইডি থাকছে, এই যে আপ ডাউন যে করছে, এর মাধ্যমে বডির কোনো একটা জায়গা টেম্পারেচার খুব হাই হয়ে যাচ্ছে, সব জায়গা টেম্পারেচারটাকে ব্যালেন্স করছে, অল টাইম ব্যালেন্স করছে। তাহলে টেম্পারেচারটাকে, বডি টেম্পারেচারটাকে ব্যালেন্সও করছে হচ্ছে ওয়াটার। থার্ড হচ্ছে যারা অ্যাকোয়াটিক প্লান্ট আছে, মানে জলের মধ্যে যে প্লান্টগুলো আছে, যে অ্যানিমেলসগুলো থাকে, যেমন মাছ, যেমন জলের মধ্যে যে গাছগুলো হয়, ওয়াটার হাইসিন্থ, ওয়াটার লিলি, তারপরে তোমার যে শ্যাওলাগুলো হয় জলের মধ্যে, জলের তলায় যেগুলো হয়, অ্যাকোয়াটিক অ্যানিমেলস যেগুলো, যেমন তিমি মাছ, অন্যান্য মাছ, এনি ফিশ,
তারপরে তোমার ক্র্যাব, তারপরে তোমার জলের তলায় যেগুলো হয় আর কি, মানে তিমি মাছ, ওয়েলস, তারপরে বিভিন্ন রকমের মাছ, তেলাপিয়া, রুই, কাতলা, যে কোনো মাছ, যে কোনো ফিশ, অ্যাকোয়াটিক প্লান্টগুলো মানে যে গাছপালা, ওয়াটার হাইসিন্থ, ওয়াটার লিলি, জলের তলায় যে গাছগুলো হয়, এই গাছগুলো সব অক্সিজেন নেয় কোত্থেকে? এই ওয়াটারের থেকেই তো নেয়, ওয়াটার থেকেই মিনারেলস নেয়, ওয়াটার থেকেই অক্সিজেন নেয় ওরা। ওর মধ্যে তো আর বাইরের এয়ার ঢুকছে না জলের মধ্যে। তাহলে এইভাবে ওরা বেঁচে আছে, তাহলে ওয়াটার থেকেই অ্যাবজর্ব করছে ওরা অক্সিজেন। তাহলে ওয়াটার ওদের জন্য কত ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের ডেলির কাজে, ডেলি এগুলো আমরা বললাম ইম্পর্টেন্স, এক করে আসছি। এবার ডেলি ইউসেজেও আমাদের লাগে ওয়াটার। কেন? কাপড় কাচার জন্য জল দরকার, খাওয়ার জন্য জল দরকার, হাত ধোয়ার জন্য জল দরকার, মুখ ধোয়ার জন্য জল দরকার, সবকিছুতেই জল দরকার, সবকিছুতেই জল দরকার। তাহলে ওয়াটার ইজ নিডেড ফর ড্রিঙ্কিং, ওয়াশিং, ক্লোথস ক্লিনিং, সব কিছুর জন্য, ঘর মোছার জন্য জল দরকার, বাসন মাজার জন্য জল দরকার, সব কিছুর জন্য জল দরকার। এবং জলের আরো কিছু ইউজেস আছে, যেমন ধরো ওয়াটার কি করছে, ওয়াটার দিয়ে কারেন্ট তৈরি হয়। নদীতে যে ফোর্স অফ ওয়াটার, যখন জলে যখন ফোর্স থাকে, ওটাকে ড্যাম দিয়ে মানে বাঁধ দিয়ে আটকে ক্লোজ করে রেখে ওর ফোর্সটাকে অনেকটা বাড়িয়ে নিয়ে তারপরে ছোট্ট একটু জায়গা ফাঁক করে দেওয়া হয়, ওইখান দিয়ে পুরো জলটা ফোর্সে পাস করে। যখন পাস কোথাও এরকম একটা ড্যাম আছে, এই ড্যামের মধ্যে জলটা আটকাচ্ছে। এইবার একটু ছোট্ট একটা জায়গা ফাঁক করে দিল, এখান থেকে জলটা ফুল ফোর্সে বেরোচ্ছে। এখানে একটা চাকা লাগিয়ে দিল, একে বলে প্রোপেলার টাইপের, প্রোপেলার না, এটাকে বলে ডায়নামো লাগিয়ে দিল। ওখান থেকে জলটা যখন পাস করবে না, কারেন্ট তৈরি হবে, এটাকে বলে হাইড্রো ইলেকট্রিসিটি। জলের ফোর্সকে, ওয়াটারের ফোর্সকে কাজে লাগিয়ে কারেন্ট তৈরি হয়, এটাকে বলে জলবিদ্যুৎ। একে ইংলিশে বলে হাইড্রো ইলেকট্রিসিটি। জলটাকে আটকে দিল ড্যাম দিয়ে, আটকে গেল, ফোর্সটা বাড়তে থাকলো। যেই ফোর্সটা বেড়ে গেল, তারপরে ওটাকে ছোট্ট একটা অল্প একটু জায়গা দিয়ে পাস করে জলটা বার করছে, তখন প্রচন্ড ফোর্স, ওখানে একটা ডায়নামো লাগিয়ে দেয়। ডায়নামো মানে একটা পাখার মতো জিনিস, ওটা ঘুরছে। ওই যে ঘুরছে, ওর ফলে জেনারেট হচ্ছে কারেন্ট বা ইলেকট্রিসিটি। এটা কি করছে, এই কারেন্টটা দিয়েই আমাদের ঘরে লাইট জ্বলে, টিভি চলে, ফ্যান চলে, সব। তাহলে ওয়াটার দিয়ে কারেন্টও তৈরি হচ্ছে, এটা আমরা জানলাম। ফার্মিং, যে আমরা খাচ্ছি খাবারগুলো কোথা দিয়ে আসছে, চাষবাস হচ্ছে বলেই তো ফার্মিং হচ্ছে। চাষবাস হচ্ছে বলেই তো আমাদের খাবার জুটছে। সবজি বলো, ভেজিটেবলস বলো, আমাদের ফ্রুটস বলো, আমাদের চাল, রাইস, হুইট মানে গম, এগুলো কোথা দিয়ে আসছে? ফার্মাররা ফার্মিং করছে, চাষ করছে, তাই তো আমরা খেতে পাচ্ছি। তো ফার্মাররা যে ফার্মিং করবে কিসের সাহায্যে? ওয়াটার ছাড়া ফার্মিং হবে না, প্রচুর পরিমাণে ওয়াটার লাগে, প্রচুর পরিমাণে জল লাগে ফার্মিং এর জন্য। মোস্ট ইম্পর্টেন্ট এগ্রিকালচারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে ওয়াটার। ওয়াটার যেখানে থাকে না সেখানে কিন্তু চাষবাস হয় না, এটা মাথায় রাখবে। এইবারে আমাদের ওয়াটারকে আমরা নোংরা করে দিচ্ছি, ওয়াটার পলিউশন, এটা নতুন জিনিস জানবো, ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন মানে আমরা এই জলটাকে ময়লা করে দিচ্ছি। কিভাবে? বিভিন্ন ওয়েতে আমরা জলটাকে পলিউশন করছি। প্রথম হচ্ছে কজেস অফ ওয়াটার পলিউশনের কারণগুলো কি আমরা জানবো, কি ওয়েতে মানে কি টেকনিকে আমরা কি মাধ্যমে আমরা ওয়াটার জলকে ময়লা করে দিচ্ছি, ওয়াটার পলিউট করে দিচ্ছি, ওয়াটার পলিউশন করছি কি ভাবে। প্রথম করে ডোমেস্টিক ওয়েস্টে, মানে আমাদের ঘর থেকে সাবান গোলা জল, ফিনাইল ঘোলা, মানে ঘর ধোয়ানো যে জলটা, ফিনাইলের জল, সাবানের জল, ডিটারজেন্টের জল, হাত ধোয়া জল, পটি, টয়লেট, এই যে জলগুলো, ওয়েস্ট যে ওয়াটারগুলো, এগুলো সব গিয়ে জলে মিশছে। তাই এইভাবে জলটা ময়লা হচ্ছে আমাদের ডোমেস্টিক ওয়েস্টেজ থেকে। ডোমেস্টিক ওয়েস্টে কি বেরোয়? এই যে ডিটারজেন্ট ধোয়া জল, সাবান ধোয়া জল, ঘর মোছার জল, ফিনাইল ধোয়া জল, কাপড় কাচা জল, আমাদের গায়ে সাবান দেওয়া জল, গা চান করার জল, এসবগুলো বেরোচ্ছে। তাহলে এইভাবে জলটা নোংরা হচ্ছে, এইভাবে জল নোংরা হচ্ছে। সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। ইন্ডাস্ট্রি মানে কলকারখানা বা ফ্যাক্টরি থেকে যে ওয়েস্টগুলো বেরোচ্ছে, কেমিক্যাল বেরোয়, গরম জল বেরোয়, এগুলো যখন জলে গিয়ে মিশছে, মানে রিভারে গিয়ে মিশছে বা পুকুরে গিয়ে মিশছে বা কোনো লেকে গিয়ে মিশছে, ওই জলটাকে নোংরা করে দিচ্ছে। ইন্ডাস্ট্রি থেকে আরো ডেঞ্জারাস কেমিক্যাল বেরোয়, মানে বিভিন্ন রকমের কেমিক্যালস বেরোয়, ডেঞ্জারাস কেমিক্যাল। ওখানে গেলে ওই জলে পড়ে জলটা বিষাক্ত হয়ে যায়, জলে সব অ্যানিমেলস মরে যায়। মানে ধরো জলে যে অ্যানিমেলসগুলো থাকে, যে প্লান্টগুলো থাকে, যেমন মাছ মরে যায়, যেমন জলের ভিতরে যে গাছপালাগুলো হয় ওগুলো মরে যায়। ওকে, এইবার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকেও তারপরে জল পলিউশন হচ্ছে। একটা জানলাম ডোমেস্টিক ওয়েস্ট, আর একটা জানলাম ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, দুটো জানলাম। 3 নম্বর হচ্ছে ইনসেকটিসাইড অ্যান্ড পেস্টিসাইড। এটা কি? এটা হচ্ছে যখন আমরা গাছে কীটনাশক দিই বা সার দিই, ফার্টিলাইজার সবাই দিই, এগ্রিকালচার করতে হলে ফার্টিলাইজার তো দিতেই হবে, সার তো দিতেই হবে। পোকামাকড়, গাছে যে পোকা না ধরে, পোকামাকড় মারার জন্য পেস্টিসাইড বলে একটা জিনিস হয়, কীটনাশক বলে, ওটা দিই। তো ওগুলো তো জলে ধোয়, গাছে তো লাগলো, কিন্তু বৃষ্টির জল বা এমনি যে জল দিলাম, ওই জলে ধুয়ে আলটিমেট বেরিয়েই গেল। যতটা লাগলো গাছের লাগলো, নিয়ে নিল গাছ, বাকিটা বেরিয়ে গেল ধুয়ে। এই যে বেরিয়ে গিয়ে যে জলে পড়লো, সেখানকার জল তো পলিউটেড হয়ে গেলো, বিষাক্ত হয়ে গেলো, ডেঞ্জারাস হয়ে গেল। ওখানকার অ্যাকুয়াটিক অ্যানিমেল মরে যাবে, মাছ ফাছ সব মরে যাবে।
তাহলে এগ্রিকালচারে আমরা যে পেস্টিসাইড আর ফার্টিলাইজার ব্যবহার করি, সার বা কীটনাশক ব্যবহার করি, ওটাও কিন্তু জলের সাথে ধুয়ে যখন জলে গিয়ে মিশলো, মানে পুকুরের জলে বা নদীর জলে বা খালের লেকের জলে গিয়ে পড়লো, ওই জলটাকে বিষাক্ত করে দিল এবং ওখানকার সব মাছ মরে যাবে, ওতে সব ফিশ মরে যাবে। এইবারে আসছে অয়েল স্পিলস। যখন সমুদ্রের তলায় কয়লার খনি হয়, কয়লা না সরি, সমুদ্রের তলায় তেলের খনি হয়, পেট্রোলিয়াম, আমরা যে পেট্রোলিয়াম ইউজ করি, ডিজেল ইউজ করি, কোথা দিয়ে ওঠে? সমুদ্রের তলায় থাকে অয়েল মাইনের, মানে অয়েলের খনি। তো অয়েলের খনি থেকে যখন ফুটো করে ডিগিং হয়, যখন খোঁড়া হয় সমুদ্রের তলায়, তেলটা বার করা হয় খুঁড়ে খুঁড়ে, ওই সময় সমুদ্রের জলের মধ্যে অয়েল মিশে যায়, অয়েল স্পিলস হয়। বা যে জাহাজে করে উঠে আসে, ওই জাহাজ থেকেও যদি লিক করে, একটু একটু করে লিক করতে থাকে, তো ওখান থেকেও বেরোয়। তো ওই যে জলটা পেট্রোলিয়াম বা ডিজেল বা যেটা মানে তোলা হয় সমুদ্রের তলা থেকে, ওই খোঁড়ার সময় একটা লাগছে যে জলের মধ্যে পেট্রোলিয়াম ডিজেল মিশে যাচ্ছে, আবার তোলার পরেও যে জাহাজে করে আসছে, সেই জাহাজের থেকেও স্পিল হতে পারে, ফুটো হতে পারে, লিকেজ হতে পারে, সেখান থেকেও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে সময় পুরো জলটা কিন্তু পুরো পলিউটেড হয়ে যাবে। কেন? ওই পেট্রোলিয়ামটা পুরো জলে গিয়ে মিশে গেছে। এইভাবে ওয়াটার পলিউশন হয়। এই টেকনিকটার নাম হচ্ছে অয়েল স্পিলস থেকে হয়। অ্যাসিড রেন থেকে হয়। অ্যাসিড রেন কি? এই যে বললাম যে ফ্যাক্টরি থেকে যে কেমিক্যালস গুলো বেরোয়, আমি এখন বলছি কেমিক্যালসের নামগুলো বলবো। কেমিক্যালসের নামগুলো হচ্ছে সালফার অক্সাইড, তারপরে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, এগুলো যদি ফ্যাক্টরি থেকে বেরোয়, প্লান্ট থেকে বেরোয়, এগুলো জলের মধ্যে এসে মিশলো, জলটা কি হয়? ভ্যাপোরেট হয়, ইভাপোরেশন হয়, মানে বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। তাহলে ওই অ্যাসিডটা ওর সাথে উঠে গেল, উঠে গিয়ে যখন বৃষ্টি হয়ে পড়বে, ওটাকে বলে অ্যাসিড রেন। অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি বলে। ওটা যেখানে পড়বে সেখানকার প্লান্টগুলো মরে যাবে, যদি জলে পড়ে সেখানে ওয়াটার অ্যাকোয়াটিক অ্যানিমেলস গুলো মরে যাবে, মাছ মরে যাবে, খুব ডেঞ্জারাস কিন্তু। আবার বলছি, অ্যাটমসফিয়ারে বিভিন্ন রকম গ্যাস আছে, এর মধ্যে এর সাথে এই পলিউশন যেগুলো মিশে আছে এবং যে কেমিক্যাল ওয়েস্টগুলো বেরোচ্ছে, ওগুলো সব উপরে উঠে যাচ্ছে ওয়াটার ভেপরে, সানের হিটে ওই উপরে সব উপরে উঠে যাচ্ছে। যখন পড়ছে ওপর থেকে, যদি এসে খারাপ জিনিস, জলের সাথে আরো খারাপ খারাপ জিনিসগুলো উঠে যাচ্ছে, যেমন কি বললাম সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলোও উঠে যাচ্ছে। এইগুলো যখন ওই মেঘের মধ্যে মিশে গিয়ে যখন বৃষ্টি হয়ে পড়ছে, তখন কিন্তু অ্যাসিড রেন হচ্ছে। অ্যাসিড রেন মানে খুব ক্ষতিকারক যে বৃষ্টিটা, যেটা প্ল্যান্টকে নষ্ট করে দেয়, যেটা জলের মধ্যে পড়লে জল অ্যাকোয়াটিক প্লান্ট গুলো আছে, অ্যাকোয়াটিক অ্যানিমেলস গুলো আছে, ওরা মরে যায় এতে, মানে মাছ মরে যায় এতে। আচ্ছা, এবারে হচ্ছে ডাম্পিং অফ গার্বেজ ইনটু ওয়াটার বডি। আমরা যদি জলের মধ্যে ক্রমাগত ময়লা ফেলতে থাকি, ধরো পুকুর আছে, পুকুরের মধ্যে সব ঘরের ময়লাগুলো সব ফেলছি, যা ময়লা ডোমেস্টিক ওয়েস্ট সব ফেলে দিচ্ছি, যা হতে পারে, সেটা প্লাস্টিক হতে পারে, বটল হতে পারে, কোনো প্যাকেট হতে পারে, খাবার চিপসের প্যাকেট হতে পারে, পাউটির যে প্লাস্টিকের প্যাকেটটা, এটা হতে পারে, যে কোনো জিনিস ওয়েস্টেজ গুলো আমরা সব জলের মধ্যে ফেলছি, তাহলে জলটা পলিউটেড হয়ে যায়। এইভাবেও পলিউশন হতে পারে। এবারে আসছে থার্মাল পলিউশন। থার্মাল পলিউশন মানে যেগুলো থার্মাল প্লান্ট হয়, মানে যেখানে হাই পাওয়ার ইলেকট্রিসিটি তৈরি হয়, থার্মাল প্ল্যান্ট, সেখানে থার্মাল পাওয়ার তৈরি হচ্ছে। এই থার্মাল প্লান্টগুলো থেকে বেরোয় গরম জল, খুব গরম গরম জল বেরোয়। ওই জলটা ডাইরেক্ট কোনো রিভারে কানেক্ট করে দেওয়া হয়, বা কোনো ক্যানেলে কানেক্ট করে দেওয়া হয়, বা নদীর জলে কানেক্ট করে দেওয়া হয়, তাহলে যত গরম জল পুরো ডাইরেক্ট চলে যাচ্ছে, জলে মিশে যাচ্ছে। তাহলে ওই সময় জলের মধ্যে যত মাছ থাকবে, যত অ্যাকোয়াটিক প্লান্ট থাকবে, সব মরে যাবে, কারণ অত গরম জলে ওরা বাঁচতে পারবে না। হিউজ প্লান্টের ইন্ডাস্ট্রির গরম জল যখন ওখানে মিক্স হয়ে যাবে, সব মরে যাবে, টোটাল মরে যাবে। তাই এটা একটা ডেঞ্জারাস জিনিস। এবার এই ওয়াটার পলিউশন তো বললাম এইভাবে হয়, কজেস অফ ওয়াটার পলিউশন বললাম, কিন্তু এর সলিউশন কি, মানে এর সলিউশনটা কি, কি থেকে আমরা পারবো, কি থেকে আমরা এটা কন্ট্রোল করতে পারবো? সলিউশনটাকে এই কন্ট্রোল করতে পারবো আমরা এইভাবে, যে কতগুলো স্টেপ নিয়ে। কি স্টেপ? প্রথম হচ্ছে, যখন কেমিক্যালটা বা কোনো ওয়াটারটা, খারাপ জলটা, ব্যাড ওয়াটারটা, ড্যামেজ মানে ওয়েস্ট ওয়াটারটা যখন বেরোচ্ছে কোনো প্লান্ট থেকে, যাতে কোনোভাবেই ওয়াটারে রিভারে কানেক্ট হওয়ার আগে ওটাকে ট্রিটমেন্টের মাধ্যমে পাস করানো। কেমিক্যাল ধরো কিছু বেরোচ্ছে, কেমিক্যাল থেকে ট্রিটমেন্টের মাধ্যমে গিয়ে ওটা পাস করবে, গিয়ে রিভারে বা ওয়াটারের সাথে কানেক্ট হবে। ওই কেমিক্যাল ট্রিটমেন্টটা করে ওই কেমিক্যালটাকে নিউট্রালাইজ করে দেওয়া হয়। নিউট্রালাইজ মানে কি? কোনো ক্ষতি হবে না, নিউট্রালাইজ করে দেবো। তাহলে কি হবে? জলের সাথে মিশলে ওটা নর্মাল জলের মতো বিহেভ করবে, কোনো ক্ষতি হবে না। এটা একটা টেকনিক, মানে কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে যে কেমিক্যালটা বেরোচ্ছে প্লান্ট থেকে বা ইন্ডাস্ট্রি থেকে, ওটাকে কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে মানে নিউট্রালাইজ করে দেয়। নিউট্রালাইজ মানে হচ্ছে ওর ক্ষতিকারক জিনিসটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া, বাস। এটা একটা টেকনিক। 2 নম্বর হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট, মানে সবসময় ড্রেনের লাইন আর জলের লাইন যেন আলাদা আলাদাভাবে করা, যে আমাদের সমস্ত সুয়েজ মানে ড্রেনেজ যে সিস্টেমটা বেরোচ্ছে, এটা যেন মেন জলে গিয়ে না পড়ে, এটা কোনো খারাপ জল খারাপের দিকে গিয়ে পড়ে, অন্য কোনো দিকে চলে যায়। আর ভালো জলটা যেখান দিয়ে আসছে ওখানে যেন কোনো মতেই না পড়ে। সুয়েজ কানেকশনটাকে প্রপার করা, সুয়েজ মানে ড্রেনেজ কানেকশনটাকে প্রপার করা, এটা একটা। 3 নম্বর হচ্ছে অর্গ্যানিক ফার্মিং। অর্গ্যানিক ফার্মিং হচ্ছে যেটা পাহাড়ে খুব হয়, পাহাড়ে সবসময় অর্গ্যানিক ফার্মিং হবে, ওখানে ফার্টিলাইজার ইউজ করা হয় না, মানে কোনো রকম সার কীটনাশক কিচ্ছু ব্যবহার করা হয় না, ন্যাচারাল যেটা হবে এটাই ফল।
এরকম এটুকু ফুলকপি হয়, এটুকু বাঁধাকপি হয় পাহাড়ে, তো ওখানে কোনো রকম ফার্টিলাইজার ইউজ করা হয় না, কোনো রকম পেস্টিসাইড ইউজ করা হয় না। কেন? এর ফলে জিনিসটা অর্গ্যানিক হয়, যদিও বা ইউজ করা হয় সেটা অর্গ্যানিক সার, মানে কোনো জীবজন্তু থেকে তৈরি বা কোনো প্লান্টের পচাগুলো থেকে তৈরি এরকম সার ব্যবহার করা হয়, কিন্তু অর্গ্যানিক, মানে সেটা কোনো লিভিং কোনো অ্যানিমেলস মরে গেছে তার থেকে যে তৈরি হলো সেটা, বা কোনো গাছপালা মরে গেছে ওর থেকে তৈরি হলো ওটা, এরকম অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করা হয়, ইনঅর্গ্যানিক কিছু ব্যবহার করা হয় না। যার ফলে ওর যে এটা তৈরি হয়, সয়েল পলিউশন হচ্ছে না, তাহলে ওয়াটার পলিউশনও হবে না। ওখান থেকে জলটা যখন ধুয়ে পড়ছে নিচে তখন ওয়াটার পলিউশন আর হবে না। এইবারে আসছে বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট। আমাদের উচিত ঘরে বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট ইউজ করা। বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট হচ্ছে যেটা কাচলে, যেটা যখন জলে মিশবে ওটা বায়োডিগ্রেডেবল, মানে জলের মধ্যে ওটা মিশে নর্মালাইজ হয়ে যাবে, ওটা আর ক্ষতিকারক গুণটা থাকবে না। বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট তাকেই বলে। ওরকম সাবান আছে, ওরকম সার্ফ আছে, ওরকম শ্যাম্পু আছে, এগুলো বায়োডিগ্রেডেবল ইউজ করলে কি হয় না, ও ডিটারজেন্ট যদি কাচি, জলটা ময়লা হবে বটে, ময়লা তো হবেই, কিন্তু ওটা কোনো ক্ষতিকারক কেমিক্যালস ওর মধ্যে থাকবে না, একে বলে বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট। এগুলো ইউজ করলে আমাদের ঘরের যে ময়লার জলগুলো বেরোচ্ছে ওটা ক্ষতিকারক, তবে অত ক্ষতিকারক হবে না বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট যদি আমরা ইউজ করি। তো আমরা এটা জানলাম যে জল এত ইম্পর্টেন্ট, জলটাকে আমরা পলিউশন নোংরা করছি, নোংরাটাকে আটকাস কজেস অফ ওয়াটার পলিউশন জানলাম, এটাকে হাউ টু কন্ট্রোল দ্য কজেস অফ ওয়াটার পলিউশন, কি করে কন্ট্রোল করতে পারি আমরা ওয়াটার পলিউশনকে, কন্ট্রোল করতে পারি, মেজার্স অফ কন্ট্রোল, কন্ট্রোলিং মেজার্স অফ ওয়াটার পলিউশন কি করে কন্ট্রোল করতে পারি সেটা জানলাম। এবারে আমরা জানবো কনজারভেশন অফ ওয়াটার, জলকে কি করে স্টোর করতে পারি। জলকে স্টোর করার বিভিন্ন রকমের মাধ্যম আছে, টেকনিক আছে। টেকনিক কি? টেকনিক হচ্ছে জলকে আমরা গাছ লাগাতে, বেশি করে জল যদি গাছ লাগাই, বেশি করে ফরেস্ট বানাই, তাহলে প্রচুর পরিমাণে জল উপরে উঠবে, ওটার ব্যাপার হয়ে উপরে উঠবে, জল ছাড়বে ওটার ব্যাপারে উঠবে, তাহলে বৃষ্টি হবে ভালো। তাহলে এইভাবে জলের সমস্যা মেটাতে পারি, মানে প্রচুর পরিমাণে বন বানিয়ে, ফরেস্ট বানিয়ে, ফরেস্ট করে। সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর ডোমেস্টিক ওয়াটার ওয়েস্টটাকে রিসাইকেল করে ইউজ করা, মানে যে জলটা আমাদের বেরোচ্ছে ইন্ডাস্ট্রি থেকে বা প্লান্ট থেকে, ওটাকে রিসাইকেল করা, মানে পিউরিফাই করে আবার ব্যবহার করা, ওই জলটাকে আবার পিউরিফাই করে আবার ব্যবহার করা, ওই জলটাকে পিউরিফাই করে আবার ব্যবহার করা, রিসাইকেলিং করা। রিসাইকেলিং করে জলটাকে যদি ব্যবহার করি তাহলে ওয়েস্টেজটা জলে জলে মিশবে না, এটা একটা টেকনিক। থার্ড টেকনিক হচ্ছে ড্রিপ ইরিগেশন, মানে এটা হচ্ছে যে চাষবাসের, কৃষির, এগ্রিকালচার যে জলটা ইউজ হলো, ওটাকে নিয়ে জলটা ইউজ হয়ে গেল, ইউজ হওয়ার পরে বেরিয়ে গিয়ে ক্যানেলের মাধ্যমে ওই জলটাকে আবার স্টোর করে রাখা, ওটাকে আবার ইউজ করা, যাতে কি নোংরা গিয়ে মিশলো না, ওই জলটাকে আবার আমি ইউজ করতে পারছি। এইভাবেও হতে পারে। তিনটে টেকনিক বললাম। 4 নম্বর টেকনিক হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং। এটা হচ্ছে বৃষ্টির জলকে কোনো বড় বড় ট্যাঙ্কি বা বাড়ির ছাদে ধরে রাখা, বৃষ্টির জলকে বাড়ির ছাদে বা ট্যাঙ্কির মধ্যে ধরে রাখা, স্টোর করে যখন দরকার হবে হারভেস্টিং এর কাজে লাগানো, মানে চাষবাসের কাজে লাগানো। তারপর পুরো বাড়ির ছাদ থেকে পুরো ঘিরে দিলাম, ঘিরে পুরো বৃষ্টির জলটাকে স্টোর করলাম ছাদের মধ্যে, লাইক ট্যাঙ্ক। স্টোর হয়ে গেল বা ট্যাঙ্কের মধ্যেই পুরো স্টোর করলাম, করে ক্যানেল করে জলটাকে বার করে দিলাম কোথায়, যেখানে আমি চাষ করছি, এগ্রিকালচার করছি, ওখানে ক্যানেলের পাইপের মাধ্যমে গিয়ে ওইখানে কানেক্ট করে দিলাম, পাইপটা গিয়ে সোজা গিয়ে জলটা গিয়ে ওখানে চলে গেল, কোথায় গেলে, যেখানে আমি চাষ করে রেখেছি এগ্রিকালচার সেখানে চলে গেল, ফার্মিং করে রেখেছি ওখানে চলে গেল। তাহলে রেন ওয়াটার হারভেস্টিং বলে, এটা খুব এখন টেকনিকটা খুব জনপ্রিয় হয়েছে, মানে পপুলার হয়েছে টেকনিকটা, রেন ওয়াটার রেন ওয়াটার হারভেস্টিং, মানে বৃষ্টির জলকে ধরে রেখে স্টোর করে সেটা দিয়ে চাষবাস কাজে লাগানো। এটা একটা বললাম। আর একটা বললাম ইন্ডাস্ট্রিয়াল জলকে রিসাইকেল, মানে ক্লিন করে করে পিউরিফাই করে করে আবার ইউজ করা, রিসাইকেল করা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির ক্ষেত্রে। ফরেস্টে বেশি করে জঙ্গল তৈরি করা, মানে ফরেস্ট তৈরি করা, যত ফরেস্ট থাকবে তত জলের অভাব হবে না। আচ্ছা, আর কি বললাম, ড্রিপ ইরিগেশন, মানে চাষের জলটাকেও বার করে দিয়ে খুঁড়ে, ক্যানেলের মাধ্যমে খুঁড়ে একটা জায়গায় স্টোর করে রাখা, আবার ইউজ করা। এইভাবে এই টেকনিকের মাধ্যমে আমরা কি করতে পারি, ওয়াটারের যে প্রবলেমটা হচ্ছে এটাকে মেটাতে পারি খানিকটা, মানে ওয়াটার পলিউশনটাকে আটকাতে পারি। ওয়াটারের প্রবলেম মেটাতে পারি না, কিন্তু ওয়াটার পলিউশনটাকে তো আটকাতে পারি, কারণ ডাইরেক্ট ওটাকে যদি ময়লা জলে মিশে যায় তাহলে জলটা পলিউটেড হয়ে যাচ্ছে, আমি ওই জলটাকেই বারবার ইউজ করছি। এইভাবে আফটার ইন্ডিভিজুয়াল এবং আর ছোটোখাটো কিছু স্টেপস আছে যার মাধ্যমে আমরা ওয়াটারের ব্যালেন্সটাকে মেনটেন করি। ছোটোখাটো স্টেপস, যেমন ধরো আমরা যখন সকালে ব্রাশ করছি, কলটাকে না খুলে ব্রাশ করা, কলটাকে খুললাম, ভিজিয়ে নিলাম, তারপর ব্রাশ করে নিলাম, তারপরে কলটা খুলে মুখ ধুয়ে নিলাম, কিন্তু কলটাকে খুলে রেখে দিলাম না, তখন ধরে আমি ব্রাশ করছি ততক্ষণ ধরে কলটাকে খুলে রাখবো না, কলটাকে বন্ধ করে দেবো। এইভাবে আমরা ওয়াটার সেভ করতে পারি। যখন আমরা কাপড় কাচ্ছি তখন কলটা খুলে রাখবো না, আগে জল নিয়ে নিলাম, কাপড় কাচলাম, তারপর কলটাকে আটকে দিলাম, তারপর কাপড় কেচে নিলাম। তাহলে কি এইভাবে জলটাকে ওয়েস্ট করা বাড়াতে পারি। তারপরে ধরো কোনো জায়গায় একটা জলকে পিউরিফাই করে আমি বারবার ইউজ করতে পারি, বা রেন ওয়াটারকে স্টোর করে নিতে পারি, স্টোর করে ঘরের কাজে ইউজ করতে পারি, ডোমেস্টিক কাজে, কাঁচা ধোয়া, বাথরুম, এগুলো ইউজ করতেই পারি, ওখানে তো আমার পিউরিফাই হওয়ার দরকার নেই, ওই জলটাকে আমরা রিসাইকেল করে ইউজ করতেই পারি। তাহলে এই সমস্ত স্টেপের মাধ্যমে জলকে আমরা ইউজ করতে পারি, সেভ করতে পারি, নট ইউজ করতে পারি, সেভ করতে পারি। ছোটো ছোটো স্টেপ, ব্রাশ করার সময় কলটাকে না খোলা রাখা, বা কাপড় কাচার সময় কলটাকে না খোলা রাখা, এইভাবে করতে পারি। তারপরে বললাম যে জলটাকে স্টোর করে রেখে সেটাকে রিসাইকেল করে ইউজ করা,
কারণ যেগুলো ধোয়ার কাজ, কাঁচার কাজ, ধোয়ার কাজ, ওয়াশিং এর কাজ, ক্লিনিং এর কাজ, এখানে তো দরকার নেই, ওই জলটাকে ইউজ করে আমি রিসাইকেল করে ইউজ করতে পারি, এটা সম্ভব। তো এই যে চ্যাপ্টারটা পড়লাম আজকে সেটা হচ্ছে ওয়াটার। এটা হচ্ছে আইসিএসসি বোর্ডের ক্লাস 6 এর একটা চ্যাপ্টার। ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। জল আমাদের জীবনে একদম জীবন, আমরা সবাই জানি। এটাই জানলাম যে আমাদের জলটা আমাদের পৃথিবীতে আছে, টোটাল যে জল পৃথিবীতে যে জল আছে তার 70% হচ্ছে জল। টোটাল যে ল্যান্ড, টোটাল যে এরিয়াটা আছে পৃথিবী, তার 70% জল, মানে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, মানে 30% মাত্র হচ্ছে ল্যান্ড আর বাকি 70%ই জল। এটা আমরা জানলাম। আমরা এটা জানলাম যে কি করে এত জল থাকা সত্ত্বেও আমরা জল খেতে পারবো না, ড্রিঙ্কিং ওয়াটারের স্ক্যারসিটি আছে বা অভাব আছে। কেন? কারণ এই টোটাল যে 70% জল, ওর মধ্যে 97%ই জল হচ্ছে সি ওশানে আছে, সমুদ্রে আছে নোনা জল, মহাসমুদ্রের নোনা জল, ওটা খাওয়া যাবে না। খাওয়া যাবে কোন জল? মাত্র 3% জল, ওটাই ড্রিঙ্কিং ওয়াটার, ওটা হচ্ছে বরফ গলা জল। যে গ্লেশিয়ারে যে বরফগুলো জমে আছে মাউন্টেনে, ওখান থেকে যে গলে গলে জলটা আসছে ওটুকুই আমরা খেতে পারবো, ওই জন্যই জলের অভাব আছে। এবার আসছে জল আমরা কোথ দিয়ে পাই? সারফেস ওয়াটার দিয়ে পাই। সারফেস ওয়াটার গুলো কি কি? বৃষ্টি, রেন ওয়াটার, আর কি লেক, পন্ড, রিভার, এগুলো ক্যানেলস, এগুলো থেকে জল পাচ্ছি, এগুলো হচ্ছে সারফেস ওয়াটারের মধ্যে আসছে। আর আসছে কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার, মানে যে জলটা মাটিতে পড়ছে, ল্যান্ডে পড়ছে, ল্যান্ড ছুঁয়ে 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 সব মাটির তলায় চলে যাচ্ছে, এটাকে বলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এবার কি জানলাম? ওয়াটারকে সলভেন্ট বলে কেন? ইউনিভার্সাল সলভেন্ট, কারণ জলের মধ্যে সবকিছু ইজিলি ভাবে গুলে যায়, তাই জলকে ইউনিভার্সাল সলভেন্ট বলে। এটা জানলাম। সলিউশন কাকে বলে? এই গোলার পরে জলটার মধ্যে নুন গুলি বা চিনি গুলি, যে গোলার পরে যে জিনিসটা তৈরি হলো ওটাকেই বলে সলিউশন। আর যে জিনিসটা গোলা হয় ওটাকে বলে সলিউট। আর যেটার মধ্যে, মানে জলের মধ্যে গুললাম তাই জল হচ্ছে সলভেন্ট। সলভেন্ট কোনটা? যেটার মধ্যে গোলা হয়, মানে জলের মধ্যে গুললাম তাই জলটা সলভেন্ট। কি গুনলাম? নুন গুনলাম বা চিনি গুনলাম, তাই ওটা হচ্ছে সলিউট, এটা জানলাম। আর তৈরি হলো কি মিক্সচারটা? সলিউশন, এটা জানলাম। আমরা এটা জানলাম যে জলের মধ্যে সবকিছু ইজিলি গুলে দেওয়া যায়, তাই একে ইউনিভার্সাল সলভেন্ট বলে। আমরা জানলাম ইনসলিউবল সাবস্টেন্স, সলিউবল সাবস্টেন্স। ইনসলিউবল মানে যেটা জলে গলে না, যেমন চকের গুঁড়ো, যেমন কাঠের গুঁড়ো, যেমন লোহার গুঁড়ো, এগুলো জলে গুলবে না, এটাকে বলে বালি, জলে গুলবে না, এগুলোকে বলে ইনসলিউবল সাবস্টেন্স। আর যেগুলো জলে গুলে যাবে এগুলোকে বলে সলিউবল সাবস্টেন্স। যেমন নুন, যেমন চিনি, যেমন সাবান, এই যেমন তোমার ডিটারজেন্ট, যেমন কমপ্ল্যান, যেমন হরলিক্স, এগুলো কি কি টেকনিকে গোলা হয়, মানে গোলা হয় মানে কি করে গোলা হয় সেটা জানলাম। স্টারিং এর মাধ্যমে চামচে গুলে গুলে, বা হিট দিয়ে গরম করে, বা জানলাম ওই পার্টিকেলস এর সাইজগুলো ছোট করে দিলে, চিনির দানা বড় থাকে চিনির দানাটাকে ছোট করে দিলে ইজিলি গুলে যাবে, এইভাবে। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সলিউশন জানলাম, মানে যতখানি জলের মধ্যে চিনি যতক্ষণ গুলতে থাকবে ওটা আনস্যাচুরেটেড সলিউশন থাকবে। যেই আর চিনি গুলছে না, পড়ে আছে তলার মধ্যে, জমে যাচ্ছে আর গুলছে না, তখন ওটা আনস্যাচুরেটেড সলিউশন হয়ে গেছে। স্যাচুরেটেড এর মধ্যে আর গোলা যাবে না। আর আনস্যাচুরেটেড মানে যতক্ষণ ওটা গুলে যাবে গুলে যাবে গুলে যাবে, ওটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন। সলিউবিলিটি জানলাম, মানে গোলার যে ক্ষমতাটা এটাকে বলে সলিউবিলিটি। এটাকে মাপা হয় একটা ফিক্সড টেম্পারেচারে মাপা হবে, না হলে গন্ডগোল হয়ে যাবে। 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা তিনটে এক্সাম্পল জেনেছিলাম, একটা নুনের জেনেছিলাম, কমন সল্টের, একটা অ্যামোনিয়াম ক্লোরাইডের, একটা জেনেছিলাম কপার সালফেটের, আলাদা আলাদা সলিউবিলিটি। কি বলেছিলাম যে 20 ডিগ্রি টেম্পারেচারে 100 গ্রাম জলের মধ্যে চিনি গুলে যাবে হচ্ছে, চিনি বলছি নুন গুলে যাবে হচ্ছে 36 গ্রাম, 36 গ্রাম। আর কপার সালফেট গুলে যাবে 32 গ্রাম, আর অ্যামোনিয়াম ক্লোরাইড গুলে যাবে 37 গ্রাম। এটা জেনেছিলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 100 গ্রাম জলের মধ্যে। এর থেকে সলিউবিলিটিকে কন্ট্রোল মেজার করা হয়। এবার আমাদের দৈনন্দিন জীবনে জল কিভাবে ইউজফুল সেটা আমরা জানলাম, জলকে কিভাবে বাঁচাতে হবে সেটা আমরা জানলাম। যদি জল, আমরা কিভাবে জলকে জানতে অজান্তে কিভাবে জলকে ময়লা করে দিচ্ছি, পলিউট করে দিচ্ছি, পলিউশন করে দিচ্ছি, জলে ওয়াটার পলিউশন ঘটাচ্ছি, সেটাই চ্যাপ্টারে আমরা জানলাম। কি করে এই পলিউশনটাকে কন্ট্রোল করতে পারবো সেটাই চ্যাপ্টারে আমরা জানলাম। আমরা রাজেন্দ্র সিং বলে একজনের কথা শুনবো। রাজেন্দ্র সিং, ইনি একটা অর্গানাইজেশন বানিয়েছিল, এর নাম হচ্ছে তরুণ ভারত সংঘ। তরুণ ভারত সংঘ, রাজেন্দ্র সিং এটা বানিয়েছিল। এটা বানিয়েছিল হচ্ছে বৃষ্টির জলকে স্টোর করে রেখে, রেন ওয়াটারকে স্টোর করে রেখে ওটাকে পরবর্তীকালে রিইউজ করা। রেন ওয়াটারকে স্টোর করে রেখে রাজস্থানের গ্রামে গ্রামে গিয়ে, 1000 গ্রামে গিয়ে, ভিলেজে গিয়ে ওরা ওয়াটার সাপ্লাই দিয়েছিল, রেন ওয়াটারকে স্টোর করে রেখে। মানে দারুণ জিনিস। ওয়াটার হারভেস্টিং, রেন ওয়াটার হারভেস্টিং এর এক্সাম্পল, এরা জলকে স্টোর করে রেখেছিল, রেখে হাজার হাজার 1000 ভিলেজ, মানে চারটিখানি কথা না, হাজারখানা গ্রামকে ওরা ওয়াটার সার্ভিস দিয়েছিল জলকে স্টোর করে রেখে। এটা একটা বড় একটা উদ্যোগ নিয়েছিল রাজেন্দ্র সিং, ওই জন্য ওনার নাম বুকে আছে রাজেন্দ্র সিং। তিনি যে অর্গানাইজেশনটা বানিয়েছিল তরুণ ভারত সংঘ, তরুণ ভারত সংঘ এটা বানিয়েছিল, এর মাধ্যমে এটা করেছিল। যেখানে এবার জল যদি মাটি থেকে কমে যায় কি হবে? খরা হবে, মানে মাটি ফেটে যাবে, খরা হবে, মানে মাটি ফেটে যাবে, ওখানে চাষবাস আর হবে না, কিচ্ছু হবে না। তো এটাকে আটকানোর জন্যই উনি ভেবেছিলেন যে কি করে এই এলাকা তো খরা হয়ে যাচ্ছে, মাটি শুকিয়ে, মাটি আছে কিন্তু শুকিয়ে ফেটে যাচ্ছে, কি করে আমি এটাকে বাঁচাতে পারি? ওয়াটারটাকে স্টোর করে রেখে সেটাকে সাপ্লাই দেওয়া, দারুণ টেকনিক।
কি করে জল বাঁচাতে পারি সেটা আমরা জেনেছি। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা এতখানি আছে। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে, তোমরা নিশ্চয়ই বুঝেছো। যদি কিছু না বুঝে থাকো নিশ্চয়ই কমেন্টে জানাবে গৌরব স্যারকে, গৌরব স্যার তোমাদের জন্য সলিউশন ভিডিও বানিয়ে দেবে। ওকে, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর জানাও কোন টপিক সায়েন্সে আর কোন চ্যাপ্টারটা বোঝালে তোমাদের সুবিধা হয়। ওকে বাচ্চারা, সবাই ভালো থাকবে, বাই বাই।